স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দেখলাম, তারও আগে আমরা চিফ হুইপের কথা শুনছিলাম, এবং একটা বিষয় সবাইকে বিস্মিত করেছে। কোটা আন্দোলন যেটাতে হলো তার ভিতরে একটা ছিল চাকুরির বয়স যখন আমরা চাকরি দেব সেটা যেন বাড়ানো হয়। অনেক আন্দোলনের ফলে এটা, এবং আজকে সেই বিলটা উত্থাপন করা হলো, 32 বছর করা হলো, কিন্তু আমরা বিরোধী দলের পক্ষ থেকে কোনো ভোটের আওয়াজ পেলাম না, হ্যাঁ না কিছুই পেলাম না। কি কারণ আসলে থাকতে পারে? ধন্যবাদ রাকিব, আপনাকে এবং আপনার মাধ্যমে 71 টেলিভিশনের দর্শকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এটা ধরে নিতে হবে যে এই পার্লামেন্টে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বিল কিন্তু এটা, যে চাকরির বয়সসীমা 32 বছর করা হলো। এটা আমাদের দেশের যারা ছাত্র যুবক, বিশেষ করে বিশ্ববিদ্যালয় পড়ুয়া, তারপরে যারা পাশ করে বসে আছে, তাদের দীর্ঘদিনের একটা আকাঙ্ক্ষা। তারা ওই যেহেতু আমাদের এখানে একটা নিয়মতান্ত্রিকভাবে সেশন জট থাকে, যে কারণে তাদের সময় মতো তারা বেরিয়ে আসতে পারে না, চাকরির সুযোগ কম, যে কারণে সরকারি চাকরিতে প্রবেশে তাদের অনেক বাধা বিপত্তি আসে। সেক্ষেত্রে তাদের দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল, আগে যেটা 30 বছর ছিল সেটা থেকে বাড়িয়ে এখন 32 বছর করা হলো। এইটা সরকারি দল বিল আকারে পাশ করেছে, এটা আসলেই বিরোধী দলেরও স্বাগত জানানো উচিত ছিল। আমি দেখলাম সেটা হলো না। তো এইটা কি শুধুই বিরোধিতা করার কারণে, নাকি তারা এই যে বিগত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি বাংলাদেশের বর্তমান যে অবস্থা, যে জ্বালানি সংকট, বৈশ্বিক কারণে জ্বালানি সংকট, তারপর হামের যে প্রাদুর্ভাব, এগুলোর মধ্য দিয়ে সরকার কিন্তু একেবারে সেই 91-এর কথা আমার বারবার মনে পড়ে যায়। যখনই সরকার ক্ষমতায় আসলো, আসার সঙ্গে সঙ্গে একটা বড় ধরনের ঘূর্ণিঝড় হলো আমাদের চট্টগ্রামে। সেখানে প্রায় 2.5 লক্ষ থেকে 3 লক্ষ মানুষ মারা গিয়েছিল। কিন্তু তারপরে অনেক মানুষ দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার মধ্যেই ছিল। তো ওই সময় দেখেছি যে দীর্ঘ 9 বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরপরই বিএনপি ওই সময় ক্ষমতায় আসলো এবং একটা দুর্যোগের মধ্যে পড়লো। 2001 সালেও আসার পরেও কিন্তু ওই একইভাবে দুর্যোগের মধ্যে পড়তে হয়েছিল। আর এবারও যখনই মানে ক্ষমতা নেওয়ার সঙ্গে সঙ্গেই আসলো কি ইরান যুদ্ধ, ইরানের উপরে চাপিয়ে দেওয়া হলো একটা যুদ্ধ, যে কারণে এখন বাংলাদেশে জ্বালানি সংকট এখন এমন একটা পর্যায়ে পড়ে গেছে। আগে তো রাস্তাঘাটে যে যানজটের অবস্থা ছিল, এখন আজকে রোববারের মতো দিনেও আপনি কিন্তু দেখতে পাচ্ছেন না সেই রকম। এটা নিয়ে আলাপ করব, কিন্তু আমি বলতে চাচ্ছি বুঝতে পারলেন কিনা যে কেন এখন আমি বলছি এই বিষয়গুলো কিন্তু কোনো রকম অ্যাড্রেস করে নাই বিরোধী দল। বিরোধী দল অ্যাড্রেস করছে কোথায়, যে সংস্কার না হলে বিএনপিকে বা সরকারি দলকে স্বৈরাচার বলা শুরু করবে। কোথা থেকে কোথায় যাচ্ছে খেয়াল করেন, যে আমাদের গণতান্ত্রিক অবস্থায় বা পার্লামেন্টারি সিস্টেমেই বিরোধী দলও কিন্তু সরকারের একটা অংশ। তারা তাদের অবস্থান থেকে বিভিন্ন জায়গায় তারা বিরোধিতা করবে, এবং বিরোধিতা করবে জনগণের পক্ষে। কিন্তু তারা হচ্ছে জনগণের মুখপাত্র, জনগণের কথাগুলো বলবে, এইটাই স্বাভাবিক। তো এইটা কি এই চাকরির বয়সসীমা বাড়িয়ে দেওয়া, এটা কি জনগণের কথা না? এটা কি আমাদের এই যে শিক্ষার্থীদের কথা না? তাহলে তাদের পক্ষেই কিন্তু কথাটা বলা উচিত ছিল, সেটা তারা বলে নাই। তাহলে তাদের অবস্থান থেকে আমি মনে করি তাদের অবস্থান থেকে সেই দায়িত্বটা তারা পালন করে নাই, বরং তারা সরকারের এই যে মানে একেবারে কি বলো, মানে হাও না নাও না, এরকম মানে অনেকটা ক্লিবলিং এর মতোই দাঁড়ায় গেল তাদের অবস্থান। আমি এটা নিয়ে একটু ব্যাখ্যা জানার চেষ্টা করি ছোট করে। কামরুল হাসান, একটু বলবেন, মানে কিছু কিছু ক্ষেত্র এমন থাকে যেখানে আসলে সরাসরি জনসম্পৃক্ততা থাকে, জনগণের স্বার্থ জড়িত থাকে। সেই হিসেবে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 32 বছর করে দেওয়াটা ছিল একটা মানে সাধারণ দাবি, জনগণের ভেতর থেকে আসা। সেই জায়গাটিতে আমরা সংসদে বিরোধী দলদের চুপ থাকতে দেখলাম। একই সঙ্গে মোটামুটিভাবে আমরা আয়োজন করে বলতে শুনিনি বিরোধী দল আসলে কি ভাবছে এই জ্বালানি সংকটের দিক থেকে। আমরা বিশেষ প্রতিবেদনে যখন বুঝলাম তাদের দিক থেকে মূল কথা হচ্ছে সরকারকে আগে সংকট সেটা স্বীকার করতে হবে, তারপর একটা আয়োজন করে বিরোধী দলকে আমন্ত্রণ জানাতে হবে, তারপর বিরোধী দল ভাববে সেখানে যাবে কি যাবে না। মানে বিষয়টা তো জটিল করা হচ্ছে কেন, দুটো একত্রে বলবেন। জি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং সহ আলোচক বিন্দু সহ যারা দর্শক শ্রোতা দেখছেন সবাইকে। এখানে কয়েকটা বিষয় আসছে। এক নাম্বার হলো যে বিরোধী দল আসলে এই দাবির পক্ষে ছিল না বিপক্ষে ছিল। এখানে একটা বিষয় খুব স্পষ্ট, যে আমরা যদি 32 বছরকে এন্ট্রির যে
আইন, এটার যদি বিরোধিতা করতাম তাহলে কিন্তু সেখানে সংসদে আমাদের ভয়েস থাকতো। আমরা এটা বিরোধিতা করিনি, বরং পক্ষেও ছিলেন আমরা না। এটা প্রকারান্তরে সমর্থন করেছি। তবে আমাদের কাছে সবচেয়ে যে কিভাবে সমর্থন করলেন? মানে ওখানে তো আমরা হাও বলতে শুনিনি আর কি। সেটি হলো নিয়োগের স্বচ্ছতা দরকার। তারপরে হলো বিশাল জট বেঁধে আছে বিভিন্ন সরকারি চাকরিতে, যে দীর্ঘদিন হলো নিয়োগ না হওয়ার কারণে বিশাল জট বেঁধে। না কামরুল হোসেন, এটা তো পরের আলাপ। মানে শুরুতে তো আমরা দরজাটা খুললাম, 32 বছরের জন্য দরজাটা খুললাম, সেটাকে আমরা অ্যাপ্রিশিয়েট করেছি বিরোধী দলের পক্ষ থেকে। অবশ্যই এটা একটা ইতিবাচক, এবং বিরোধী দল সেখানে এটাকে হলো এক ধরনের সমর্থন দিয়েছে এবং পজিটিভলি এটা দেখছেন। এবং আমি মনে করছি যে এই পজিটিভ যে ধারা, সেটি হলো আগামী দিনে সত্যিকার অর্থে দলীয় প্রভাব মুক্ত মেধার মূল্যায়নের হওয়ার মধ্য দিয়ে এটা জনগণ হলো সুফল পাবে। আচ্ছা, আর গ্যাসের যে চলমান সংকট, সেটির ব্যাপারে আমাদের বক্তব্য হলো যে আসলে এই সংকট যেহেতু বৈশ্বিক, এখানে রাষ্ট্রের যারা দায়িত্বশীল আছেন তারা যদি এমন কোনো বক্তব্য মিডিয়ার সামনে উপস্থাপন করেন, যেই বক্তব্য মানুষের মধ্যে যাতে করে বিভ্রান্তি তৈরি না হয় এবং মানুষের মধ্যে হলো এক ধরনের আতঙ্ক এবং ভয় সৃষ্টি না হয়, সেই জায়গাটাকে খেয়াল করতে হবে। মনে রাখতে হবে এই সংকট আমরা সবাই মিলে মোকাবেলা করব, এবং সে কারণেই মানে ঐক্যবদ্ধতা দরকার। এবং বিরোধী দল কিন্তু সামগ্রিকভাবে সরকারকে সাপোর্ট করার চেষ্টা করছেন, সরকারকে হলো পজিটিভ এবং ইতিবাচক কাজে সমর্থন করার চেষ্টা করছেন। তো এই চেষ্টা কিংবা সদ ইচ্ছাকে সরকার হলো কাজে লাগিয়ে একসাথে বসে এই সংকট মোকাবেলা হলো ভূমিকা রাখবেন বলে আমরা মনে করছি। জি, মানে আপনার বক্তব্য খুবই পজিটিভ এবং খুব চমৎকার করে বলেছেন, কিন্তু মুশকিল হচ্ছে আমরা বিরোধী দলের অন্যান্য যাদের বক্তব্য পার্লামেন্টে শুনেছিলাম অতটা পজিটিভ আসলে সত্যিকার অর্থে শুনতে পারিনি যতটা আপনি এখন গুছিয়ে বললেন। তারপরও আমরা একটু বোঝার চেষ্টা করি। ফজলুদ্দাহ বাবুল, আপনি পার্লামেন্টে ছিলেন, একটু বলবেন মানে বিরোধী দলের পক্ষ থেকে হয়তো না বলেনি 32 বছরে, কিন্তু ওয়েলকাম করেছে এমন কোনো নিদর্শন, আলামত, কোনো কিছু পেয়েছেন সেখানে বসে? হ্যাঁ, ধন্যবাদ রাকিব ভাই। সরাসরি আপনার সাথে জি। প্রথমবারের মতো জি। আপনার মাধ্যমে জনপ্রিয় টেলিভিশন ৭১-এর সকল কলাকৌশলীকে শুভেচ্ছা, সহ আলোচক দুজনকেই, বিশেষ করে কাগজি ভাই আমাদের অনেক সিনিয়র ভাই, আমার খুব প্রিয় মানুষ, অনেকদিন পর ওনার সাথে দেখা, ছোটবেলায় বিশ্ববিদ্যালয় জীবন থেকে ওনাকে চিনি। একটু ভয়ে আছে ওনার সামনে কথা বলতে। তো আমাদের বিরোধী দলের সাবেক ছাত্র ইউনিটের সাবেক সভাপতি যে কথাগুলো বললেন, খুবই সাধুবাদ দেওয়ার মতো। আর যেটা রাকিব ভাই যথার্থই বললেন যে এই দুটো আপনার ওনার কথার সাথে সংসদে যারা পার্টিসিপেট করেন তাদের কথার এবং অ্যাটিটিউডের একটু ভালো রকমেরই অমিল আছে। প্রথম অমিল দেখুন ভাই, 32 বছরের বয়সসীমা করতে হবে, এটা কিন্তু এই জেনজিদের দাবি ছিল, এটা এনসিপির দাবি ছিল, এটা সমগ্র বাংলাদেশের দাবি ছিল যে দীর্ঘ 17 বছরে যে অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে নিয়োগ হয়েছে, এবং দল দেখে দেখে এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পর্যন্ত, মন্ত্রীরা পর্যন্ত বলেছে ছাত্রলীগ করলে আর ইন্টারভিউ ভাইভা দিতে হবে না, তাদের চাকরি হয়ে যাবে। এসটি ইমামের কথা আপনার মনে আছে? তো সেই জায়গা থেকে নামটা জানিয়ে দিয়ে একটা মানে যারা ওই সময় ফ্যাসিস্ট বিরোধী ছিলেন সেই গোত্রের কোনো তরুণদেরই চাকরি হয়নি বলতে গেলে। যারা গুপ্ত ছিল, গুপ্তভাবে ঢুকেছে, সেটা অন্য চ্যাপ্টার, অন্য আলোচনা। গুপ্ত বা এই হেলমেট ছাড়া বাহিনী যারা ছাড়া আছে তাদের কারোই চাকরি বাকরি হয়নি। তো সেই ক্ষেত্রে এটা 32 বছর একটা সময়ের দাবি, এবং এই সংসদে প্রথম বিল একটা পাশ হবে, এটা সকল তরুণের দাবি ছিল এবং সেটা হয়েছে। সেটাকে এক বাক্যে আমরা আশা করেছিলাম সংসদে এটা সময় ক্ষেপণ না করে, এত কথা না বলে অতি দ্রুত এটা পাশ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু আমরা দেখেছি যে এই সংসদটি গঠিত হবার পর থেকে আমাদের সম্মানিত যারা বেসরকারি সদস্য, আমিও বেসরকারি সদস্য, মানে মন্ত্রী প্রতিমন্ত্রী ছাড়া বাকি সবাই মানে বিরোধী দলের বেঞ্চে, অপোজিশন বেঞ্চে যারা বসেন, তাদের শব্দ চয়ন বলুন,
তাদের কর্মপন্থা বলুন, এবং আপনি দেখেন এখন পর্যন্ত 90 দিন পার হয়নি, মানে একটা শিশু মাত্র জন্মগ্রহণ করেছে, এরপর আমরা রোজা গেল, তাই না? এই নির্বাচনের পরপরই রোজা গেল। আমরা এখনই কিন্তু রাজপথে দেখছি, বায়তুল মোকাররমে দেখছি, আমরা কিন্তু আরেকটি 5 আগস্ট, আবার স্বৈরাচার, এরকম বিভিন্ন টার্ম, বিভিন্ন দেখুন শব্দ। যে জিনিসগুলো, এই যে জ্বালানি নিয়ে যে কথা বলেছেন, দায়িত্বশীলতার কথা বলেছেন, আই ডু অ্যাপ্রিসিয়েট, কিন্তু উনি আরো একটা কথা বলেছেন, নিয়োগের স্বচ্ছতা। মানে আপনি তো আজীবন তো আপনি চুন খেয়েছেন, আমরা তো আপনাকে দই দিচ্ছি, বড় জোর দইটা টক হবে, হয়তো মিষ্টি না হতে পারে, কিন্তু দই খেয়ে দেখুন না আগে। তার আগেই আমাদের গ্রামের ভাষায় একটা কথা আছে যে না মরার আগেই ভূত। তো ভূত হয় নাকি মানুষ মরে গেলে, এটা একটা কথার কথা, লোকাল প্রবচন বললাম। তো আপনি প্রজেকশন করে নিয়েছেন এখানে দুর্নীতি হবে, নিয়োগের স্বচ্ছতা থাকবে না, ব্লা 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 ব্লা। আইনটা পাশ হয়েছে, এটাকে স্বাগত জানান এক বাক্যে, লেটস ওয়ার্ক টুগেদার। যেটা বললেন জ্বালানির কথা, দায়িত্বশীল স্টেটমেন্টের কথা, আমাদের ভুল হতে পারে, আমরা সব বিএনপির সব ফেরস্তারা তো বসে নিতে এখানে কিন্তু অনেকে এটা মোটা থেকে বলেছেন, কিন্তু ফজলুদ্দার বল যদি একটু যুক্ত করে দিতেন। মানে আমরা পার্লামেন্টে দাঁড়িয়ে মন্ত্রীকে খুব মানে আত্মবিশ্বাসের সাথে বলতে শুনছিলাম যে জ্বালানির কোনো সংকট নেই। হ্যাঁ, এটা ঠিক, আমরা মজুদের কথা শুনেছি, 3 লাখ লিটারের বেশি মজুদ করতে শুনেছি, অভিযানে বেরিয়ে এসেছে, কিন্তু মন্ত্রী যখন বলেন যে কোনো সংকট নেই, তখন এটা ভুল বার্তা যায় কিনা? নেই তো, আচ্ছা, নাই তো সংকট কোথায় আছে? আপনি জানেন, আমি আমার উপজেলার কথা বলতে পারি, ইতিহাসের সবচেয়ে সর্বোচ্চ তেল বিক্রি এই মাসে আমার উপজেলায় একটাই পেট্রোল পাম্প। আচ্ছা, তাহলে 7টা পর্যন্ত আমরা দোকান কেন খোলা রাখছি? এবং আপনি তো দেখছেন যে কিভাবে এগুলা তারা মজুত করছে, এবং আমরা এগুলা প্রশাসনের লোকজনকে ধন্যবাদ যে তারা কত মানে কষ্ট করছেন, একটা অ্যাডিশনাল প্রেশার নিচ্ছেন তারা। কিন্তু এরা কারা? এরা কি তারাই যারা গুপ্ত ছিল? তাহলে এই সময়েও কেউ যদি তেল মজুত করে, এই সময়েও কেউ যদি ট্যাঙ্কি 3 বার করে নাই, আপনি দেখেছেন যে খোলা বাজারের দোকানে 200 টাকা লিটার বিক্রি হচ্ছে, তারপর কি ওই বাইকটাই ঘুরে আসতেছে, এসে আবার নিয়ে যাচ্ছে, ওই বাইক আর বেচতেছে। এখানে সরকারের মনিটরিং আছে, সরকার মনিটর করছে, অবশ্যই করছে। আচ্ছা, আমি মানে এই পর্যায়ে বিরতিতে যেতেই হচ্ছে, আমি বিরতিতে কিন্তু সেখান থেকে আলাপ শুরু করব। শুনুন, যে দেশে রাজনীতিও গুপ্ত হয়, সেই দেশে তেল তো গুপ্তভাবে বিক্রি হতেই পারে। আপনি এটাকে কিভাবে দেখবেন? আমরা এখান থেকে আলাপ শুরু করব। আমাদের আমি একটা বিরতিতে যাই, আমি আপনাকে ছোট করে একটা প্রশ্ন করে রাখতে চাই, সেটা হচ্ছে আমরা যদি শুনি যে জ্বালানির কোনো সংকট নেই, তাহলে নির্দেশনাগুলো কেন জারি করা হচ্ছে? ভবিষ্যতে যেন সংকট না হয় সে কারণে। অবশ্যই যদি সেটা হয়ে থাকে, তাহলে বিরোধী দলের দিক থেকে মানে কোনো ধরনের আইডিয়া, ধারণা, তাদের সংশ্লিষ্টতা, সেটাই তো আমরা চাই। বিরোধী দলের কাজই তো এটা। বিরোধী দলের কাজ এইটা না যে আমি শুদ্ধ ভাষায় কথা বললাম, আমি এটা জানার চেষ্টা করব বিরতির পর ফিরে এসে। বিরোধী দলের কাজ হচ্ছে আমাদের সাথে কাজ করা, আমাদের অল্টারনেটিভ। একদম।